বহু পা ঘর্ষণের পর শেষ পর্যন্ত আইসিসি তথা আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলী করিম খান ইসরায়েল গাজা যুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জমা দিয়েছেন। ইতিমধ্যে চলে গেছে 7-7টি মাস, সিদ্ধান্ত পেতে আরো মাস দুয়েক লাগবে বলে মনে করা হচ্ছে। তবে ঝুলে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আইসিসি নতুন চমকও দিল। এতদিন বিভিন্ন দেশ প্রতিষ্ঠান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলি ওয়ার ক্যাবিনেটের বিরুদ্ধেই গণহত্যার বিচার করার জন্য আইসিসির কাছে আবেদন করেছে। পত্রপত্রিকায় কয়েকবার খবর বেরিয়েছে যে তাদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা দেবে আইসিসি। কিন্তু এখন দুই ইসরায়েলি নেতা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সাথে 3 প্যালেস্টাইনি নেতা, হামাস সামরিক বাহিনী প্রধান ইয়াহিয়া সিনাওয়ার, আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দিয়েব এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হল। বোঝা যায় যে যতই হোক পশ্চিমের মাটিতে পশ্চিমের আদালত শুধুমাত্র পশ্চিমের পোষা যুদ্ধবাজদের বিরুদ্ধে অভিযোগ আনবে তা তো হয় না। পশ্চিমের মান সম্মানটা তো রাখতে হবে। তা সত্ত্বেও সাথে সাথেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ঐকতান তুলে প্রায় একই ভাষায় আইসিসিকে ধিক্কার জানায়। তাদের দিলে সবচেয়ে চোট লাগে এই ভেবে যে আইসিসি কিভাবে হামাসের সাথে ইসরায়েলকে এক পাল্লায় তুলল। তাদের ভাষায় হামাস হচ্ছে একটি খুনি বর্বর সন্ত্রাসী গোষ্ঠী, আর ইসরায়েল একটি সুসভ্য গণতান্ত্রিক রাষ্ট্র। শোনা যাক পাশ্চাত্যের আদরের ধন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জবানিতে। The outrageous decision by the ICC prosecutor, Karim Khan, to seek arrest warrants against the democratically elected leaders of Israel is a moral outrage of historic proportions. It will cast an everlasting mark of shame on the International Court. Mr. Khan creates a twisted and false moral equivalence between the leaders of Israel and the henchmen of Hamas. This is like creating a moral equivalence after September 11th between President Bush and Osama bin Laden, or during World War II between FDR and Hitler. What a travesty of justice, what a disgrace. The prosecutor's absurd charges against me and Israel's defense minister are merely an attempt to deny Israel the basic right of self-defense. And I assure you of one thing, this attempt will utterly fail. সে নিজেই যে হিটলারের সাথে তুলনীয়। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যে গত ফেব্রুয়ারি মাসেই তাকে হিটলারের সাথে তুলনা করেছেন এবং পৃথিবীর কত অসংখ্য মানুষ যে তাকে হিটলারের সাথে তুলনা করেছে সেটি তাকে কে স্মরণ করিয়ে দেবে। আরো শুনুন ইসরায়েলের পরম মিত্র, বিশ্ব সভ্যতার সবচেয়ে উঁচু নেতৃত্বের দাবিদার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষা। বাইডেন ওই দিনই 20 মে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই বিষয়ের উপর আয়োজিত জরুরি বক্তৃতায় বলে, Let me be clear. We reject the ICC's application for arrest warrants against Israeli leaders. Whatever these warrants may imply, there is no equivalence between Israel and Hamas. And it's clear Israel wants to do all it can to ensure civilian protection. But let me be clear. Contrary to allegations against Israel made by the International Court of Justice, what's happening is not genocide. We reject that. We're going to always stand with Israel and the threats against its security. আইসিসির অভিযোগ দাখিলের খবরটি আমি ওই দিন সকালে শোনার পর থেকে আইসিসির উপর যে কারণে অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম যে আইসিসি কিভাবে ইসরায়েলের ব্যাপক গণহত্যাকারীদের সাথে হামাস নেতাদেরকে সমান করে ফেলল তাই ভেবে। আর সন্ধ্যায় দেখি যে নেতানিয়াহু এবং বাইডেন ঠিক সেই কারণটাই উল্টিয়ে আইসিসির বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে যে আইসিসি কিভাবে বর্বর খুনি সন্ত্রাসী হামাসের সাথে তুলনা করে ইসরায়েলকে অবমাননা করল। আমি তাদের কথা শুনে স্তম্ভিত হয়ে যাই, অবাক হয়ে তাকিয়ে থাকি। এমন উল্টো কথা মানুষ বলে কেমন করে? যেখানে হামাস মাত্র এক সকালে একটি খণ্ডযুদ্ধ করেছে এবং তারা আক্রমণ করেছে তাদেরই পিতৃপুরুষের ভিটে মাটি জবরদখলকারী উপনিবেশিকদের বিরুদ্ধে, সেখানে সারা পশ্চিমা বিশ্ব এবং গণমাধ্যম এক বাক্যে হামাসের আক্রমণে নিহত অসামরিক ব্যক্তিদেরকে নিরীহ নিরপরাধ বলে প্রচার করে যাচ্ছে এবং দিনরাত অতি সরল একপেশে অপযুক্তি আওড়ে যাচ্ছে যে হামাস 7ই অক্টোবরে অসামরিক নিরীহ নিরপরাধ ব্যক্তিদেরকে হত্যা করে জঘন্যতম সন্ত্রাস করেছে
এর চেয়ে নিন্দনীয় আর কিছু হয় না ইত্যাদি। আর ইসরায়েল নিতান্তই তার অস্তিত্ব রক্ষার যুদ্ধ করে চলেছে। অতি অদ্ভুত ব্যাপার হলো যে সমস্ত পশ্চিমা বিশ্ব সমস্বরে প্যালেস্টাইন গাজার ইতিহাস শুরু করেছে 2023 সালের 7ই অক্টোবর থেকে। গাজাবাসীর উপর সকল হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞের কারণ হল হামাসের 7ই অক্টোবরের আক্রমণ। তার আগে দশকের পর দশক ধরে যে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের অমানসিক নির্যাতন, নিপীড়ন, খুন, গণহত্যা চলছিল এবং সেগুলি লাঘবে সকল আবেদন নিবেদন ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব উপেক্ষা করে যায়, সেটি কোনো ইতিহাস নয়। জাতিসংঘের মহাসচিব গুটেরেস একবার শুধু উচ্চারণ করেছিলেন যে হামাসের আক্রমণ শূন্যতা থেকে হয়, কিন্তু তার পরপরই তার উপর পশ্চিমা মোড়লদের কাছ থেকে এত চাপ আসে যে তিনি আর ভুলেও দ্বিতীয়বার সেই যুক্তি উত্থাপন করেন। কিন্তু এটি একটি জ্বলন্ত ঐতিহাসিক এবং আবর্তমান সত্য যে 7ই অক্টোবরের সকালে ইসরায়েলের যারা হতাহত হয়েছে তারা সামরিক অসামরিক যাই হোক না কেন সকলেই ঔপনিবেশিক দখলদার। তারা সঙ্গীতানুষ্ঠান করছিল অন্যদেরকে মারধর, খুন খারাপি, গণহত্যা করে কেড়ে নেওয়া ভূমির উপর। তারা নিরীহ নিরপরাধ হয় কেমন করে? হামাস তাদেরকে আক্রমণ করেছে নিজেদের মাতৃভূমি উদ্ধারের জন্য। যে কোনো সংঘাতে তারা প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধা, ওরা না হলে কারা প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধা? কিন্তু অতি দুঃখজনক অবস্থা হলো যে আমেরিকা ইসরায়েলের মারণাস্ত্রের তুলনায় হামাসের অস্ত্রশক্তি শোচনীয় রকমের দুর্বল। ফলে ওই এক সকালের চমক দেয়া আক্রমণের পর তারা বস্তুতপক্ষে কোনো যুদ্ধ করতে পারেন। শুধু সেই এক সকালের আক্রমণ উত্তেজনার মাঝে মাঠের যোদ্ধাদের গোলাগুলিতে ইসরায়েলের 373 জন সামরিক ব্যক্তির সাথে 766 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। হামাস যোদ্ধারা আরো 240 জন সামরিক এবং বেসামরিক দখলদারকে অপহরণ করে, হত্যার জন্য নয়, বন্দী বিনিময়ের কৌশল হিসাবে। আর সেই কারণেই হামাস বাহিনীর শীর্ষ নেতারা, যাদের ওই রাতের ঘটনার উপর সামান্যই নিয়ন্ত্রণ ছিল, তারা সমান হয়ে গেল ইসরায়েলি নেতাদের সাথে, যারা বিশদ পরিকল্পনা করে 7 মাস ধরে অনবরত সমগ্র গাজাবাসীর উপরে লক্ষ লক্ষ টন বোমা, ট্যাঙ্ক এবং কামানের গোলা নিক্ষেপ করে যাচ্ছে এবং খাদ্য অবরোধের মাধ্যমে নারী শিশু সহ সমগ্র গাজাবাসীকে দুর্ভিক্ষে মারতে চাচ্ছে তাদের সাথে। এখানে আমি কিছু তুলনা দেখাচ্ছি। এটি আল জাজিরার ইসরায়েল গাজা ওয়ার ইন ম্যাপস অ্যান্ড চার্টস লাইভ ট্র্যাকার থেকে নেওয়া। আল জাজিরা এটি প্রতিদিন আপডেট করে থাকে। দেখুন প্রথম সারণীটি এখানে বলছে 2023-এর 7ই অক্টোবর থেকে 2024-এর 20শে মে পর্যন্ত ইসরায়েলে যেখানে হামাসের এক সকালের আক্রমণে নিহত হয়েছে 1139 জন, সেখানে ইসরায়েলের 7 মাস ব্যাপী আক্রমণে গাজায় নিহত হয়েছে 35,572 জন। আর এর মধ্যে পশ্চিম তীরেও নিহত হয়েছে 505 জন। ওই একই সূত্র থেকে আরেকটি ছবি দেখুন, ইসরায়েলি সূত্র থেকে পাওয়া প্রথম 6 দিনের চিত্র। এখানে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় বোমা ফেলা হয়েছে 42টি করে, বাড়ি ধ্বংস হয়েছে 12টি করে, নিহত হয়েছে 15 জন করে, যার 6 জনই শিশু, আহত হয়েছে 35 জন করে। শুধু প্রথম 6 দিনেই এই পরিমাণ হত্যা, ধ্বংসযজ্ঞ। তারপরে যা চলছে তা তো চলছেই। এছাড়া ওই একই সূত্রে আরো হিসাব দেওয়া আছে যে সাংবাদিক নিহত হয়েছে 100 জনেরও বেশি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণকর্মী নিহত হয়েছে 200 জনেরও বেশি ইত্যাদি। তেমনি দেখুন স্থাপনা ধ্বংসের একটি চিত্র। গাজার 60% আবাসিক বাড়ি, 80% বাণিজ্যিক স্থাপনা, 267টি উপাসনালয়, 35টি হাসপাতালের মধ্যে মাত্র 15টি আংশিক কর্মক্ষম, মাটির নিচের পানি সরবরাহের 83% এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের 73% ধ্বংস হয়েছে। ওরা ইসরায়েলের সাথে হামাসের তুলনার কথা বলছে, কিন্তু ইসরায়েলের হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ এবং নিষ্ঠুরতার সাথে হামাসের কি কোনো তুলনা হয়? কোনো বদ্ধ উন্মাদও কি এমন তুলনা করতে পারে? তবে পারে, পাশ্চাত্য সভ্যতার কর্ণধারেরা পারে। শুধু পারে যে তাই নয়, তারা উল্টো তুলনা করতে পারে। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে,
কিন্তু গাজায় যা হচ্ছে সেটা তো কোনো যুদ্ধ নয়। ইসরায়েল একতরফাভাবে যেখানে খুশি যখন খুশি বোমা মারছে, সমগ্র গাজাবাসীকে উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে ইচ্ছামতো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং বিশ্ব মানবতার সামনে, বিশ্ব গণমাধ্যমের সামনে মাসের পর মাস ধরে প্রকাশ্যে আস্ফালন করে যাচ্ছে। এই বিশাল হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের জন্য প্রত্যক্ষভাবে দায়ী বিশাল ইসরায়েলি বাহিনীর মধ্য থেকে মাত্র 2 জনকে খুঁজে পাওয়া গেল, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন করা যায়। হায় আন্তর্জাতিক অপরাধ আদালত! সর্বাধুনিক মারণাস্ত্রে সুসজ্জিত ভূমি দখলকারী ইসরায়েলের বিশাল গণহত্যাকারী বাহিনীর নেতাদের সাথে একটি চরম নির্যাতিত, নিপীড়িত মানব গোষ্ঠীর সামরিকভাবে অতি দুর্বল প্রতিবাদী বাহিনী হামাসকে সমান অপরাধের দোষী সাব্যস্ত করলে কাদের উপর অবিচার হয়? চরম নিপীড়িতের সাথে চরম নিপীড়নকারীকে সমান করলে কাদের উপর কি পরিমাণ অন্যায় হয়? সেটি এখন বিশ্ববাসীকে শিখতে হবে। পাশ্চাত্য উদ্ধৃতিকমার মধ্যে সভ্যতার সবচেয়ে বড় পান্ডা আমেরিকা এবং 21 শতকের নৃশংসতম গণহত্যাকারী জাতি ইসরায়েলের কাছ থেকে। হায় 21 শতকের মানব সভ্যতা! তারপরেও আমি বলবো যে এটি একটি ইতিহাস। করিম খান যে আমেরিকা এবং ইসরায়েলের সকল নগ্ন হুমকির পরেও নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পেরেছেন, এটি একটি ইতিবাচক ইতিহাস। সেজন্য আমি অবশ্যই তাকে সালাম জানাব। স্মরণ করা যেতে পারে যে এপ্রিল মাসের শেষের দিকে নেতানিয়াহু জানতে পারে যে আইসিসি ইসরায়েলিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাখিলের প্রস্তুতি নিচ্ছে। এপ্রিলের 29 তারিখে খবর বেরোয় যে নেতানিয়াহু তখন প্রেসিডেন্ট বাইডেনকে ফোন করে আইসিসিকে এই কাজ থেকে বিরত করার জন্য জোর আবেদন জানায়। নেতানিয়াহুর ডাকে সাড়া দিয়ে বাইডেন এবং কংগ্রেসের উভয় দলের সদস্যরা আইসিসিকে জানায় যে আইসিসি যদি পরোয়ানা দেয় তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে। মে মাসের 1 তারিখে আবার খবর বেরোয় যে নেতানিয়াহু আবারও বাইডেনকে ফোন করে জানায় যে আইসিসি যদি গ্রেপ্তারি পরোয়ানা দেয় তাহলে ইসরায়েল প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে, যাতে তারা ভেঙে পড়ে। মানে বিচার করতে গেলে নির্যাতিতকে আরো নির্যাতন করার হুমকি। বাইডেন প্রশাসন আবারও আইসিসিকে সাবধান করে। বিশ্বের সর্বোচ্চ আইনি আদালতকে কোন রাষ্ট্র বা রাষ্ট্রনেতা তৃতীয় শ্রেণীর গুন্ডা বদমাশের মতো হুমকি ধমকি দিতে পারে, তা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় বই কি। যাই হোক, এই সব কিছু উপেক্ষা করে করিম খান যে এতটুকু পদক্ষেপ নিতে পেরেছেন সেটিও একটি অগ্রগতি। সেটির গুরুত্ব মোটেও খাটো করে দেখা যাবে না। সেটির গুরুত্ব কতখানি সেটি নেতানিয়াহু এবং বাইডেনের গা জ্বলুনি থেকে আন্দাজ পাওয়া যেতে পারে। অন্যদিকে আইসিসিকে তাদের ব্যর্থতা এবং ন্যায় বিচারের লক্ষ্য এবং মান পদে পদে স্মরণ করিয়ে দেওয়া অত্যাবশ্যক। আইসিসিকে এই কৈফিয়ত আমাদেরকে করে যেতে হবে যে কেন তারা ইসরায়েলকে সর্বপ্রকার বিধ্বংসী মারণাস্ত্র দিয়ে এবং অপনৈতিক সমর্থন দিয়ে সহায়তাকারী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করতে ব্যর্থ হল। আইসিসি বাইডেন ব্লিংকনের বিরুদ্ধে কবে গণহত্যার গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে?